আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এবার Xiaomi নিয়ে আসলো 144 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সহ ডলবি ভিশনের ডিসপ্লে এবং ডলবি অ্যাটমসফিয়ার স্পিকারের পাশাপাশি Dimensity 8100 প্রসেসর দিয়ে Xiaomi K50i মোবাইলটি রাইট নাও আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখন এই ফোনটার প্রাইস বাংলাদেশ মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে হলো 33,000 টাকা থেকে 34,000 টাকার মধ্যে। সো যদি আমি সেই প্রাইস রেঞ্জে এই ফোনটার কথা থিঙ্ক করি তাহলে এটা বেশ শক্তিশালী একটা ফোন, এবং এই শক্তিশালী ফোনটি ইউজ করতে চেয়ে এটা গেমিং পারফরমেন্স আমাদের কাছে কেমন লেগেছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি পারফরমেন্স কেমন লেগেছে, এবং আদৌ এই ফোনটি আমাদের কেনা উচিত কিনা বা কিনলেও কাদের জন্য কেনা উচিত হবে, সব কিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। এবং তার পাশাপাশি এই ফোনটা ভালো নাকি পোকো F4 ফোনটা ভালো সেটা নিয়েও ভিডিও শেষ অংশে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 67 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং রেডমি K50i মোবাইলটি। এই মোবাইলটির আউটলুক এবং ডিজাইনের কথা বলতে গেলে এই সময়ের জনপ্রিয় স্কোয়ার ফ্ল্যাট শেপের বডি ডিজাইন থাকা মোবাইলটি সম্পূর্ণটাই পলিকার্বনেটের তৈরি, তবে ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং সেই সাথে মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং বৃষ্টির পানি বা টুকটাক পানি ছিটাফোটা লাগলেও এই ফোনটিতে কিছু হবে না। এবং সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 200 গ্রাম। ফ্ল্যাট ডিজাইনের পাশাপাশি ওয়েট ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবেই ফোনটি ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো কুইক সিলভার। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। বাট সামটাইমস ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে প্রবলেম হয়, তখন দু একবার টাচ করলে সেটা আবার ঠিকঠাক হয়ে যায়। তবে এই ইস্যুটা Xiaomiর বেশ কিছু ফোনে হচ্ছে। MIUI 13 আসার পর হতে পারে ইন ফিউচারে কোনো আপডেট এসে এই টাচ রিলেটেড অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করা নিয়ে যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাবে। মোবাইলটার ফেস আনলক সিস্টেম যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে, এবং মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সর রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল হাইরেস অডিও সার্টিফাইড ডলবি অ্যাটমস সম্বলিত ডুয়েল স্টেরিও স্পিকারের পারফরমেন্স বলতে গেলে জাস্ট দুর্দান্ত লেগেছে আমার কাছে। সাউন্ডের বেস বলেন, সাউন্ডের ক্রিস্পিনেস বলেন, খুবই ব্যালেন্স ছিল। তার পাশাপাশি সাউন্ডের লাউডনেস আমাদের কাছে খুবই ভালো লেগেছে। স্পেশালি যারা সারাউন্ডিং টাইপ সাউন্ড পছন্দ করেন তাদের কাছে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স বেশি ভালো লাগবে। আর ওভারঅল এই প্রাইস বিবেচনায় এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটি রয়েছিল Android 12 ভার্সন, এবং ইউআই হিসেবে মোবাইলটি রয়েছিল Xiaomiর MIUI 13। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের লিকুইড FFS প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 144 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2460x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 407 ppi। সেই সাথে ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 270 হার্টজ। ডিসপ্লে ব্রাইটনেসের কথা বলতে গেলে আউটডোরে সানলাইটের নিচে ইউজ করার সময় তেমন একটা প্রবলেম আমরা ফেস করিনি। খুব ইজিলি কমফোর্টেবল ভাবে আমরা ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটিতে আউটডোরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা এই মোবাইলটি থেকে ফেস করিনি। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঁচল সেলফি ক্যামেরা। ডিসপ্লে ভেজেল এরিয়াটা বেশ চিকন, এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ওভারঅল ঠিকঠাকই লেগেছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 144 হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি 270 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ রাফ এন্ড টাফ ভাবে এই মোবাইলটি আমরা ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটির র্যাম হ্যান্ডেলিংও যথেষ্ট ভালো ছিল। দ্যাটস আমরা অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে সোয়াপ করে কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। মোবাইলটি রয়েছে ওয়াইড ফাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.89 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল স্যামসাং এর GW2 সেন্সরটি। আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের B10 সেন্সরটি। রিয়ার প্যানেলে ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিংটা বেশ ভালোভাবে করা যাচ্ছিল। কালার টোনের কথা বলতে গেলে প্রায় সব ছবি ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। অতিরিক্ত বেশি লালচে হলেও ওভারঅল ততটা
অতটা আবার ভাইব্রেন্টও লাগেনি মোবাইলটি দিয়ে তোলা ছবিগুলো। এত বেশি রেডিশ আসা যে ইস্যুটা আমরা দেখতেছি, হতে পারে এটা ইউআই রিলেটেড ইস্যু, ইন ফিউচারে সলভ হলেও হতে পারে। সেই সাথে পোর্ট্রেট মোডে ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক ভাবে ধরে রাখতে পারলেও ছবির এজ ডিটেকশন খুব একটা ভালোভাবে করতে পারছিল না। ইভেন পোর্ট্রেট মোডেও আমরা অনেক রেডিশ টোনটা পাচ্ছিলাম ছবি তোলার সময়। সেই সাথে মোবাইলে থাকা ম্যাক্রো ক্যামেরার পারফরমেন্সও আমার কাছে খুব একটা আহামরি লাগেনি, কিন্তু মোবাইল দিয়ে ভিডিও শুট করে আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। হাইয়েস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে করা গেল, আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করেছি। OIS অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন না থাকলেও আমরা ভিডিও শুট করে বেশ স্টেবল পারফরমেন্সই পেয়েছি। ইভেন মোবাইলে থাকা রেডিমেড কিছু ব্লগ মোড রয়েছে যেগুলো দিয়ে ব্লগিং করতে আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি মোবাইলে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা এবং সেই সাথে রয়েছে টাইম ল্যাপসের মতো স্পেশাল ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার অপশন। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের A10 সেন্সরটি। ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কাজ করছিল, ইভেন এজ ডিটেকশনও প্রাইস হিসাবে বেশ ভালোভাবেই করতে পারছিল। তবে কালার ডিটেলসের কথা বলতে গেলে সব ছবিতেই স্কিন পুরো ফ্ল্যাট করে দিচ্ছিল, সেই সাথে কালার টোনটা অতিরিক্ত ওভার স্যাচুরেটেড অর্থাৎ রেডিশ টোনটা বেশি থাকার কারণে একদম বাজে লেগেছে আমার কাছে। ওভারঅল এই মোবাইলটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। Redmi K50i মোবাইলটিতে রয়েছে 5080 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের 67 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 35 মিনিট থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড হালকা পাতলা টুকটাক বেসিক ইউজ করে আমরা প্রায় একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে যখন আমরা হেভি ইউজ করেছি, স্পেশালি লং টাইম গেমিং বলেন, লং টাইম ভিডিও ওয়াচিং বলেন, সেটা থেকে আমরা অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এই মোবাইলটিতে রয়েছিল Dimensity 8100 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং 5G প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 5 ন্যানোমিটার। সেই সাথে জিপিইউ হিসেবে মোবাইলটিতে রয়েছে Mali G610। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি এই মুহূর্তে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR5 এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। এবং এই 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের মোবাইলটির আনঅফিসিয়াল প্রাইস হলো 32,000 টাকা থেকে 34 বা ধরেন ম্যাক্সিমাম 35,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাট একটা বিষয় বলে রাখি, আনঅফিসিয়াল ফোনে কোনো গ্যারান্টি নেই। মার্কেটে যখন অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায় তখন ফোনের দাম কমে যায়, আবার মার্কেটে যখন খুব একটা ফোন পাওয়া যায় না তখন আবার ফোনের দাম অনেক বেড়ে যায়। সো ধরে রাখেন 32, 35, 36 এর মধ্যেই থাকবে, বা একটা সময় কমে হয়তো 30,000 টাকাও হয়ে যেতে পারে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 7,52,592, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 923, মাল্টি করে 3,677। স্টোরেজ স্পিড চেক করতে যাই, রেডি স্পিড পেয়েছি 1.4 গিগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 1 গিগাবাইট পার সেকেন্ড। মোবাইলটি দিয়ে আমরা PES 2022 গেমসটা খেলেছি, মোটামুটি আমরা হাই গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি, বেশ লং টাইম গেম প্লে করেছি। PES এই মোবাইলটাতে খেলে আমাদের কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি যারা আপনারা PES লাভার রয়েছেন তাদের কাছে এই ফোনটাতে স্পেশালি Dimensity 8100 প্রসেসরের পারফরমেন্স খুব ভালো লাগবে প্রাইস বিবেচনা ফোন হিসাবে। অপরদিকে মোবাইলটিতে আমরা PUBG গেমসটা মোটামুটি হাই গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি, গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল, ল্যাগিং ফ্রেম ড্রপ খুব একটা আমরা দেখা পাইনি। ফোনটা যখন অনেক বেশি হিট হয়ে যায় তখন কিছুটা ল্যাগ করতেছিল, বাট সেই প্রবলেমটা আমরা প্রায় ঘন্টাখানেক খেলার পরে যে ফেস করেছি। এছাড়া খুব বেশি একটা FPS ড্রপ আমরা নর্মাল প্লে করার সময় পাইনি। অ্যাপেক্স লিজেন্ড গেমটা আমরা মোটামুটি হাই গ্রাফিক সেটিংয়ে খেলেছি, গেমিং পারফরমেন্স যথেষ্ট স্মুথ ছিল, ফোনে খুব একটা হিটিংও দেখা পাইনি। লং টাইম গেম প্লে করে আমাদের কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে। জেনশিন ইম্প্যাক্ট গেমটা আমরা মোবাইলে থাকা ডিফল্ট গ্রাফিক সেটিংয়ে খেলেছি, ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল। লং টাইম প্লে করার ক্ষেত্রে দেখা গেল আধা ঘন্টা থেকে 45 মিনিট গেম প্লে করলে এই ফোনটা জেনশিন ইম্প্যাক্ট খেলার সময় হিট হচ্ছিল। অপরদিকে আমরা ফ্রি ফায়ার গেমসটি হাইয়েস্ট গ্রাফিক সেটিংয়ে খেলেছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি, আর এটা খুবই স্বাভাবিক। এই প্রসেসর বিবেচনায় ফ্রি ফায়ার অবশ্যই অনেক স্মুথভাবে খেলা যায়, ইভেন হিটিংয়েরও আমরা খুব একটা দেখা পাইনি ফ্রি ফায়ার গেমসটা এই মোবাইলে খেলতে চেয়ে। এই মোবাইলটার ওভারঅল হিটিংয়ের কথা বলতে গেলে মেইনলি আপনি যখন লং টাইম ইন্টারনেট ইউজ করবেন, স্পেশালি যদি ইন্টারনেট দিয়ে অ্যাপস ডাউনলোড করেন অথবা এমন যদি হয় মোবাইল ডাটা দিয়ে ভিডিও ওয়াচ করেন, তখন এই ফোনটা হিট হয় এবং গেমস খেলার সময় ফোনটা হিট হয় ক্যামেরার নিচের অংশে এই জায়গাটাতে। তবে হিটিংটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ সময় দিলে খুব দ্রুতই আবার আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz, 5 GHz এবং Wi-Fi 6 তিনটাই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমেই চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আসলে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না দিয়েও কোনো অপশন নেই, বিকজ প্রাইস বিবেচনায় এই ফোনটাতে অ্যামোলেড প্যানেল না দিয়ে FFS প্যানেল দেওয়া হয়েছে, যেটা IPS LCD প্যানেলের থেকে স্লাইটলি বেটার, বাট স্টিল এই মোবাইলটাতে অ্যামোলেড প্যানেল থাকা উচিত ছিল। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যদি ডিসপ্লেতে হতো ভালো হতো, যেহেতু IPS LCD প্যানেল এটা নিয়ে বলবো না, বাট যেটা বলতে চাচ্ছি এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে কিন্তু প্রবলেম আছে, মানে সামটাইমস ঠিকঠাক কাজ করে, সামটাইমস ঠিকঠাক কাজ করে না।
আর এটা এখন Xiaomiর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বা যেটা বলা হয় জাতীয় সমস্যা বলতে পারেন। হতে পারে ইন ফিউচার আপডেটের মাধ্যমে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশনের যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে। দেন ডিসপ্লেতে আরেকটা বড় বিষয় হলো টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ থাকা উচিত ছিল এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসাবে, কারণ পোকো F4 এ কিন্তু সেটা ছিল। সো পোকো F4 এর থেকে এটা যেহেতু স্লাইটলি প্রাইস বেশি, সেই হিসাবে এই ফোনটাতে 270 হার্টজ আমার কাছে কমই মনে হয়েছে। দেন এই মোবাইলটা ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটার ভিডিওতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ OIS থাকা উচিত ছিল, এটা 100% ডিজার্ভ করে, বিকজ পোকো F4 এ ছিল। পোকো F4 এর থেকে এই ফোনটার দামও বেশি, কিন্তু এই ফোনটাতে OIS নাই। তবে ভিডিও পারফরমেন্স নট ব্যাড, কিন্তু ক্যামেরা নিয়ে অনেক কিছু বলার আছে। ক্যামেরা পারফরমেন্স আমি আসলে খুব একটা সন্তুষ্ট না, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। কিন্তু আরেকটা বিষয় আমি বলতে চাই, এই ফোনটার প্রাইস আমি মনে করি একটু কম হলে ভালো হতো। 29-30 হাজার টাকা বাংলাদেশে যদি আনঅফিসিয়ালি পাওয়া যেত ভালো হতো, বাট আমার মনে হয় না এই রেঞ্জে পাওয়া যাবে এই ফোনটা। এটা হতে পারে যেহেতু দেশের যে অবস্থা, টাকার তো এখন দাম একেবারেই নাই, সো এই 35,000 টাকার মধ্যে হয়তো বা এটা থাকবে, বাট ফোনটা 30,000 টাকা হলে পারফেক্ট একটা ডিল হতো আনঅফিসিয়ালি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার আউটলুক কিন্তু আমার কাছে সিলভার কালার হলো কেন জানি ভালো লেগেছে। যদিও অনেকের কাছে এই সিলভার কালারটা খুব একটা ভালো লাগবে না, বাট অনেকদিন পর সিলভার কালার ফোন তো ইন্টারেস্টিং লেগেছে। কিন্তু এটার থেকে বড় কথা হলো এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকলে তো সুপ্রিম লেভেলের একটা পারফরমেন্স পেতাম, বাট স্টিল 270 হার্জ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে ভালোই লেগেছে। আর এইটা ট্রু IPS LCD প্যানেলের থেকে লিকুইড FFS প্যানেলটা কিন্তু স্লাইটলি ইমপ্রুভ, এবং এটাতে কিন্তু পাওয়ার কনজাম্পশনটা কম হয় এবং ডিসপ্লে কোয়ালিটি অনেক ভালো। বাট অ্যামোলেড প্যানেল হলে আসলে সব দিক থেকে ভালো হতো। দেন মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এত বড় ডিসপ্লে, চার্জ ব্যাকআপ কেমন? সত্যি কথা বলতে চার্জ ব্যাকআপ খুবই ভালো। আমরা কিন্তু বেশ রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করেছি, গেমস টেমস খেলেছি, আমার কাছে চার্জ ব্যাকআপ আপ টু দ্য মার্ক মনে হয়েছে, এবং সেই সাথে যেহেতু 67 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সো খুব দ্রুত চার্জ করা যায়। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। গেমিং আমাদের কাছে খুবই ভালো লেগেছে, স্মুথ পারফরমেন্স পেয়েছি। PES 2022 খেলেছি আমরা, পাবজি খেলেছি, তারপরে অ্যাপেক্স লিজেন্ড খেলেছি, আমাদের কাছে বেশ ভালো লেগেছে। লং টাইম গেম প্লে করেছি। জেনশিন ইম্প্যাক্ট ইটস ওকে, যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি, বাট আরেকটু ভালো পারফরমেন্স পেলে হতে পারে ভালো হতো। বাট যেহেতু এটা একটা নতুন প্রসেসর, হতে পারে আস্তে আস্তে এটা আরও ভালো পারফরমেন্স দিতে পারে ইন ফিউচার আপডেটের মাধ্যমে। দেন কথা বলবো এই মোবাইলটার ক্যামেরা নিয়ে। সত্যি কথা বলতে ক্যামেরা সেক্টরে আমি হতাশ। মেইন ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে ভালো লাগেনি, ছবি ওভার স্যাচুরেটেড করে ফেলে, অনেক লাল লাল টোন নিয়ে আসে, সেটা আপনি যেই ক্যামেরা দিয়ে তুলেন না কেন। পোর্ট্রেট মুডও সেম, ম্যাক্রো ক্যামেরাও মোটামুটি। তার পাশাপাশি ভিডিও পারফরমেন্স ওভারঅল ঠিকঠাক লেগেছে। মোবাইলটিতে রেডিমেড কিছু ব্লগ মুড রয়েছে, সেটা দিয়ে আমাদের ব্লগ করেও ভালো লেগেছে, কিন্তু সেলফি ক্যামেরা পারফরমেন্স আবার দিয়ে খুব একটা ভালো লাগেনি। আপনার স্ক্রিন পুরো ফ্ল্যাট করে ফেলবে, মনে হবে এই মাত্র আপনি পার্লার থেকে বের হয়েছেন, বিয়ের বাড়িতে যাবেন বা আপনি নিজেই বিয়ে করবেন এমন হতে পারে। কিন্তু বিষয়টা আসলে টু মাচ মনে হয়েছে, আর বেশি রেড টোনটা আমরা সেলফি ক্যামেরাতে পেয়েছি। সো ওভারঅল এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স মোটামুটি লেগেছে, আসলে মোটামুটি না, এই প্রাইস বিবেচনায় একেবারে ঠিকঠাক না। দেন কথা বলবো মোবাইলটার UI নিয়ে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমাদের কাছে এই ফোনটি যতদিন ধরে রয়েছে, এই ইউজের মধ্যে আমরা কোনো ধরনের ল্যাকিং, ফ্রেম ড্রপ, কোনো ইস্যুস পাই নাই। আর সচরাচর এই সিরিজের ফোনগুলো, মানে K সিরিজের ফোন বলেন বা একটু মোটামুটি শক্তিশালী ফোনগুলোতে ল্যাগিং, ফ্রেম ড্রপ এইসব ইস্যুস থাকে না। মেইনলি যে ইস্যুসটা থাকে সেটা হলো যদি প্রসেসর ভালো না হয়, গেমিং পারফরমেন্স ভালো পাওয়া যায় না। বাট ওগুলা নিয়ে আমরা কোনো ইস্যুস এই ফোনটাতে পাইনি, আমাদের কাছে ওভারঅল ঠিকঠাকই লেগেছে। ইভেন আপনারা আই হোপ এই প্রবলেম ফেস করবেন না। এখন কথা হলো এই ফোনটা ভালো না পোকো F4 ফোনটা ভালো? সত্যি কথা বলতে কি, পোকো F4 এর ক্যামেরা পারফরমেন্স এই ফোনের থেকে অনেকই ভালো, এটা হলো মেইন ডিফারেন্স। দেন গেমিংয়ের কথা বলতে গেলে এইটাতে গেমস খেলার থেকে পোকো F4 এ আমরা আরও হাই গ্রাফিক্স সেটিংয়ে গেমসটা খেলতে পেরেছি। দেন পোকো F4 এর কালারগুলোও কিন্তু এই ফোনের কালার থেকে সুন্দর। সো এই ফোনের থেকে পোকো F4 ফোনটাই আলটিমেটলি ভালো। সো আপনারা যদি কনফিউজ থাকেন যে K50i নেবেন না পোকো F4 নেবেন, চোখ বন্ধ করে পোকো F4 নেন আর এটা থেকে দূরে থাকবেন। দেন সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য পারফেক্ট ফোন এটা বলে দিই। যারা আপনারা ক্যামেরা পছন্দ করেন, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পছন্দ করেন, ভিডিও ওকে, ফটোগ্রাফি যাদের খুবই ইম্পর্টেন্ট, তারা এই ফোন থেকে অনেক দূরে থাকবেন, মানে এটা ভুলেও কিনেন না। বাট যদি আপনি শুধু গেমস খেলেন, মোটামুটি লং টাইম গেম প্লে করেন, চার্জ ব্যাকআপ আপনার খুব প্রয়োজন, মোটামুটি একটা স্টাইলিশ ফোন চান বা সিলভার কালার ফোন চান বা ব্ল্যাক কালার ওই ফোনটা রয়েছে মার্কেটে, বাংলাদেশে পাওয়া যায়, অন্য আরেকটা যে কালার রয়েছে সেটা খুব একটা আমি দেখি নেই। সো ওই হিসাবে যদি আপনি একজন পার্সন হয়ে থাকেন, দেন আপনার জন্য এটা একটা আদর্শ চয়েস। বাট আমি আবারও বলে দিচ্ছি, ফটোগ্রাফি যদি আপনার জন্য অনেক প্রয়োজনীয় একটা জিনিস হয় বা আপনি খুব পছন্দ করে থাকেন, দেন এই ফোনটা আপনি কিনেন না, আপনার পুরো টাকাটাই লস হবে। সো এই হলো আমাদের রেডমি K50i, এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং এই মোবাইলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।